যে মালিক এবং শ্রমিকদের এই প্রাণের এবং প্রয়োজনীয় দাবি সড়ক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য, সুশৃঙ্খল করার জন্য সারা দেশের জনগণের স্বার্থে, যাত্রীদের স্বার্থে, পরিবহনের স্বার্থে এগুলি মেনে নেওয়া প্রয়োজন। তাই আমরা সরকারকে অনুরোধ জানিয়েছি যে আগামী 11ই আগস্টের মধ্যে এই 15 কার্যদিবসের মধ্যে আমাদের এই দাবিগুলি পরিপূর্ণ করে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে বৈঠকের মাধ্যমে, এবং আমরা শুধু আশ্বাস নয়, এর আমরা কার্যকরিতা বাস্তবমুখী স্বীকৃতির সাথে কার্যকরিতা চাই। আর যদি ব্যত্যয় হয় বা না হয়, মেনে নেওয়া না হয়, তাহলে 11ই আগস্ট 11 তারিখ শেষ হওয়ার পর 12 তারিখ সকাল 6টা থেকে 15ই আগস্ট শুক্রবার সকাল 6টা পর্যন্ত এই 72 ঘন্টার জন্য আমরা আমাদের কর্মবিরতি, অর্থাৎ আমাদের গাড়ির চাকা মালিক শ্রমিকদের সারা দেশব্যাপী। তাই সরকারকে আমরা অনুরোধ জানিয়েছি এবং আমরা বিশ্বাস করি জনস্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই পরিবহন ব্যবস্থাকে সচল এবং সুশৃঙ্খল রাখার স্বার্থে সরকার এই আহ্বানগুলো মেনে নিয়ে এই দাবিগুলি কার্যকরীভাবে পরিপূর্ণ করবে। আর এই বিষয়টি আপনাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা বগুড়া দিয়ে শুরু করলাম। আমরা পরবর্তীতে যশোর, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ এই স্বল্প সময়ের মধ্যে আমরা সফর করবো। এমনিভাবে শুধুমাত্র আমাদের নেতৃস্থানীয় আমাদের যারা নেতা, অর্থাৎ আপনারা একজন মানে আপনাদের একটি ইউনিট, আর যারা এই দুর্যোগময় আবহাওয়ার কারণে উপস্থিত হতে পারেননি, অসুবিধা নেই, আমাদের কেন্দ্রের সাথে আপনাদের কথা হয়েছে এবং আপনারা ভিডিও করে মিটিং করেছেন, আপনারা আরো করবেন। আমরা লিফলেট এবং পোস্টার তৈরি করেছি, এগুলি পাঠিয়ে দেব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সর্বশ্রেণীর লোকজনকে, মিডিয়া ভাইদেরকে, প্রশাসনকে, সরকারের লোকজনকে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবেন যে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমরা সরকারের বিপক্ষে নয়, আমরা জনগণের বিপক্ষে নয়, আমরা আমাদের যাত্রীদের বিপক্ষে নয়। আপনারা দাবিগুলি অনুধাবন করে দেখবেন। আমরা এর বিশদ ব্যাখ্যা সহকারে আমরা বলেছি। আজকে আমরা চালক পাচ্ছি না, আজকে যদি চালক দক্ষ না হয়, তাহলে যদি আপনি গাড়ি দিয়ে পাঠান, তাহলে সে সুন্দরবনের নিরাপত্তার সাথে আপনাকে ভ্রমণ করার জন্য নিয়ে যেতে পারবে না, জায়গায় পৌঁছে দিতে পারবে না। এবং আপনি চালকের লাইসেন্স যদি সঠিকভাবে না করে, এই যে যদি পরিবেশী করে, দেখা গেল একজন দক্ষ চালক তিনি করে ইন্টারভিউ দিয়ে সে লাইসেন্স পাওয়ার জন্য আপনার কাছে ফি দিয়ে বসে আছে, তাকে লাইসেন্স দিচ্ছেন না। দেখা গেল একজন বাসায় বসে উদ্দেশ্যের মাধ্যমে সে ভুয়া লাইসেন্স পেয়ে গেল, তাহলে সে যদি পথে আসে, সে কি ভালো গাড়ি চালাবে? চালাবে না। তাই আমরা যে সমস্ত পরামর্শ এবং যে সমস্ত দাবিগুলি উত্থাপন করেছি, সবগুলি যুক্তিযুক্ত। আমাদের আরো অনেক দাবি আছে, আমরা সেগুলি সরকারের সাথে পরামর্শ করবো। এবং বিভাগীয় আমাদের অনেক সমস্যা আছে, লোকাল পুলিশ প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং মালিক শ্রমিক, এমনকি ছাত্র সমাজ, বিভিন্ন সমাজের সাথে আমরা সেগুলি স্থানীয়ভাবে নিজেদের মধ্যে আমরা সেগুলি সমাধান করবো। তাই আমার এই সংক্ষিপ্ত বিগত সরকারের আমলে এনায়েতুল্লাহ, শাহজাহান ওসমান সহ এই আওয়ামী দূষকদের সুপরিকল্পিত চক্রান্ত প্রতিফলন এই 2018 সালের আইন। আজকে আমার এই শ্রমিক রাজনীতির 15 বছর বয়স হলেও আমি একটি জোরালো আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করতে পারিনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন দাবি দেওয়ার নামে আমাদেরকে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছে, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় আমাদেরকে ডেকে আমাদের থেকে মতামত নিয়ে আলোচনা করে প্রোগ্রাম ফলো করার পরেও রাতের আধারে এই পরিবহনের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যিনি দালাল ছিলেন ওসমান সাহেব, উনি আওয়ামী ফ্যাসিস্টের কাছে নিজের মাথাকে বিক্রি করে পরদিন আমাদেরকে ফোনে বলেছে যে বাংলাদেশ আগামী থেকে কাল থেকে আর প্রোগ্রাম হচ্ছে না। তো সংগ্রামী উপস্থিতি,
জুলাই আগস্টের পর থেকে আমরা নতুন একটি সূর্যের আগমন বাংলাদেশে দেখেছি। আমরা চাই বিগত দিনের অতীতের সকল গ্লানি ভুলে আগামীতে আমাদের মালিক শ্রমিক ভাগ্যের উন্নয়নের যে কোনো আন্দোলন সংগ্রামে আন্তজেলা টেকনোমোল শ্রমিক ইউনিয়নের মৃত্যু রাসেলুল মন্ডলের পরিষদ রাজপথে জীবনের যে তারা রক্ত আছে সেটা ফিরিয়ে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা শুধু চাই আপনাদের তথ্য এবং শক্ত একটি দিক নির্দেশনা। আমাদের এই উত্তরবঙ্গে আব্দুল হামিদ মিঠুনের মতো কিংবদন্তি পরিবহন নেতা রয়েছে, যে নেতা ডাক দিলে আমাদের উত্তরবঙ্গে এক টাকা অচল হয়ে যাবে। কেন্দ্রীয় মালিক সমিতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ঘোষিত আগামী 12 আগস্ট ভোর 6টা হতে 15 আগস্ট শুক্রবার ভোর 6টা পর্যন্ত দেশব্যাপী সকল পরিবহন বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এবং যে 8 দফার ভিত্তিতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আঞ্চলিক কমিটি অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগের যৌথ সভা আজকে বগুড়াতে অনুষ্ঠিত হচ্ছে। সে সভায় আমাদের কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব জনাব সাইফুল, কার্যকরী সভাপতি জনাব এমি পাতেন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল রহিম, আমাদের আঞ্চলিক কমিটি মালিক এবং শ্রমিক সমন্বয় পরিষদের সকল নেতৃবৃন্দ, প্রায় 19টি জেলার প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে, আপনারা সকলে জানেন আমাদের একমাত্র স্লোগান যার যার দল তার তার, সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক একটা। আমরা কোন সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য না, কোন সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা কোন সাংগঠনিক প্র্যাকটিস কখনো করি। বিগত দিনে প্রায় ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের পরিবারের নেতৃত্বে যারা মধ্যমন্ত্রী ছিলেন মালিক এবং শ্রমিকের, তাদের নেতৃত্বের কারণে সারা বাংলাদেশের 70 লক্ষ শ্রমিক, প্রায় 20 লক্ষ মালিক নেতৃত্বের প্রতি এবং সংগঠনের প্রতি একটা আস্থাহীনতার মধ্যে চলে গিয়েছে। বিগত দিনে গত 17 বছরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটা দিনের জন্য পরিবহন মালিক এবং শ্রমিকের স্বার্থে কোন প্রকার একটা ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য কখনো কোনো কর্মসূচি কেন্দ্রীয় মালিক সমিতি শ্রমিক ফেডারেশন গ্রহণ করে নাই। যে কারণে শ্রমিক এবং মালিকদের বিরুদ্ধে একটা কালো আইন, সড়ক পরিবহন আইন 18, সেটাকে আইনে রূপান্তরিত করেছে। যেমন ওই আইনটা ক্যাবিনেটে অনুমোদন হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার ছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক মন্ত্রী শাহজাহান খান। তিনি এই আইনটাকে অনুমোদন করে আবার পরিবহনের মালিক এবং শ্রমিকদের
এই সড়ক পরিবহন আইনে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, দেশের যে কোনো নাগরিকের তার ফান্ডামেন্টাল রাইট আইনের কাছে আত্মসমর্পণ করা, আইন তাকে জামিন দিবে অথবা দিবে না, এটা আইনের বিষয়। কিন্তু আপনি যদি আইন করে সিদ্ধান্ত দেন যে একটা দুর্ঘটনা করলে তার জামিন হবে, জামিন বন্ধ, এই আইন করে যে জামিন বন্ধ করেছে আমরা সেটা সংশোধন চাচ্ছি। অর্থাৎ 98 ধারা 105 ধারা আমরা সংশোধন চাচ্ছি। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। আমাদের 2 নম্বর দাবি, 8টা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি আপনার কাছে পৌঁছে যে দেশের প্রধান উপদেষ্টা 83 বছর বয়সে উনি একজন সবল মানুষ হিসেবে, একজন সক্ষম ব্যক্তি হিসেবে অত্যন্ত চমৎকার ভাবে, সুন্দর ভাবে সকল ঝুল ঝামেলার মধ্যেও এই অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তি হিসেবে দেশ